এমডি হারুন আল রশিদ। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর চ্যাপ্টার নম্বর 15 বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন এর এনসিইআরটি বইয়ের ডিটেল এক্সপ্লেনেশন করেছি, বিশেষ করে নিট স্টুডেন্টদের জন্য। তো প্রতিটা টপিককে ভালোভাবে বোঝার জন্য চলো আমরা এই ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখি। দেরি না করে আমরা শুরু করি। প্রথমে বলছি, দেখো, you have learned that all living cells have to be provided with nutrients, oxygen and other essential substances. তাহলে এখানে বলছে তোমরা অবশ্যই জেনেছো যে প্রত্যেকটা জীবন্ত কোষ অর্থাৎ প্রত্যেকটা লিভিং সেল এদের জন্য কি দরকার পড়ছে? নিউট্রিয়েন্ট দরকার পড়ছে, পুষ্টি, অক্সিজেনের দরকার পড়ছে এবং আদার এসেনশিয়াল সাবস্টেন্স যেমন অক্সিজেনের দরকার পড়ছে, যেমন তোমার হচ্ছে মিনারেলসের দরকার পড়ছে। সেগুলো তোমার প্রত্যেকটা কোষ, আমাদের মোটামুটি 50 ট্রিলিয়ন সেল রয়েছে, আমাদের বডিতে মোটামুটি 50 ট্রিলিয়ন সেল রয়েছে, এতগুলো কোষ, এবং প্রত্যেকটা কোষকে আমরা কি করছে এই জিনিসগুলো সাপ্লাই করতে হচ্ছে। তো সাপ্লাই করার জন্য কি দরকার চলো দেখি। Also, the waste of harmful substances produced have to be removed continuously for healthy functioning of the tissues. এবার এই যে কোষগুলোতে শুধুমাত্র পুষ্টিদ্রব্য বা অক্সিজেন বা মিনারেলস এগুলো শুধু পাঠানো দরকার পড়ছে না, সেটা অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এগুলো যে তৈরি হচ্ছে সেই জিনিসগুলোকে আবার কোষ থেকে বা কলা থেকে বের করে এক নির্দিষ্ট অঙ্গ কিডনির মাধ্যমে বাইরে বের করে দেওয়াটা কিন্তু একটা প্রসেস দরকার। ইট ইজ দেয়ারফর এই জন্য এসেনশিয়াল টু হ্যাভ এফিশিয়েন্ট মেকানিজম ফর দ্য মুভমেন্ট অফ দিস সাবস্টেন্স টু দ্য সেল অ্যান্ড ফ্রম দ্য সেল। এই জন্য কি হচ্ছে যে একটা খুব প্রয়োজনীয় দক্ষ, এফিশিয়েন্ট মানে দক্ষ, একটা কার্যকারিতার দরকার পড়বে, একটা দক্ষ জিনিসের দরকার হয় যেখানে কি হচ্ছে কোষে কোষে নিউট্রিয়েন্টগুলো পৌঁছাবে, আবার সেখান থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বাইরে বের করে আনবে। ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিমালস হ্যাভ ইভলভ ডিফারেন্ট মেথড ফর দিস ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টের জন্য বিভিন্ন প্রাণীরা বিভিন্ন রকমের উপায় অবলম্বন করেছে। যেমন এক্সাম্পল দেখাচ্ছে এখানে, সিম্পল অর্গানিজম লাইক স্পঞ্জ অ্যান্ড সিলেন্ট্রেট circulate water from their surrounding through their body cavities to facilitate the cells to exchange these substances. যেমন তুমি স্পঞ্জের কথাটাই ভাবো, স্পঞ্জে কি রয়েছে? অস্টিয়া এবং অস্কিউলাম রয়েছে, যার মাধ্যমে কি হয়, এরা জলকে শরীরের মধ্যে বডি ক্যাভিটির মধ্যে বডি যেটা গ্যাস্ট্রিক ক্যাভিটি রয়েছে তার মধ্যে জলকে প্রবেশ করা, সেখান থেকে খাবারগুলো কালেক্ট করে আবার সে খাবারগুলোকে শোষণ করে নেয় বডির মধ্যে, সে কোষের মধ্যে। আবার যে কোষের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো সেগুলো সে জলের মাধ্যমে তারা বের করে দেয়, আর তারা বাইরে থেকে জলকে প্রবেশ করায় এবং জলকে আবার বের করে দিয়ে ফেলে। More complex organisms use specific fluid within their bodies to transport such materials. কিন্তু যারা হায়ার অর্গানিজম তারা কি করে, তার শরীরের মধ্যে একটা স্পেসিফিক একটা তোমার লিকুইড তৈরি করে এবং সেই লিকুইডটার মাধ্যমে সে কোষে কোষে জিনিসকে পৌঁছায় আর কোষ থেকে ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে বের করে আনে। যেমন ব্লাড is the most common used body fluid by most of the higher organisms including humans for this purpose. তো কোষে কোষে নিউট্রিয়েন্ট পৌঁছে দেওয়ার জন্য, কোষ থেকে দূষিত পদার্থ বের করার জন্য মানুষের মধ্যে কিছু ডেভেলপ হয়েছে? ব্লাড বা রক্তের ডেভেলপ হয়েছে। এবং অ্যানাদার বডি ফ্লুইড লিম্ফ, এবং অন্য আরেকটা আমাদের দেহতল রয়েছে তার নাম হচ্ছে লসিকা, অলসো হেল্পস ইন ট্রান্সপোর্ট অফ সার্টেন সাবস্টেন্স। এটা কি করছে? যেমন লিপিড, যেমন ফ্যাট, এর বিশেষ করে তোমার ফ্যাটি অ্যাসিড এগুলোকে ট্রান্সপোর্ট করতে সবচেয়ে বেশি সাহায্য করে কে? লিম্ফ বা তোমার লসিকা। ইন দিস চ্যাপ্টার ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য কম্পোজিশন অ্যান্ড প্রপার্টিজ অফ দ্য ব্লাড অ্যান্ড লিম্ফ। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি জানতে পারবো যে প্রপার্টি এবং কম্পোজিশন অর্থাৎ কাজ কি এবং তার কম্পোজিশন কি দিয়ে এই ব্লাড এবং লিম্ফগুলো তৈরি হচ্ছে, এবং দ্য মেকানিজম অফ সার্কুলেশন অফ ব্লাড ইজ অলসো এক্সপ্লেনড হিয়ারিন, এবং কিভাবে তোমার ব্লাডগুলো সারা শরীরে সার্কুলেট হচ্ছে সেটা আমরা দেখব। তাই আমাদের হিউম্যানদের বডিতে দু রকমের ফ্লুইড সার্কুলেট হয়, একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে লিম্ফ। দেখো, এটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম এবং
যেটা রেড ব্লাড সেটা অক্সিজেনেটেড ব্লাড, আর যেটা ব্লু ব্লাড সেটা হচ্ছে CO2 ব্লাড। ওকে, মানে এটা অক্সিজেন ব্লাড মানে শুদ্ধ ব্লাড, শুদ্ধ রক্ত, আর এটা হচ্ছে দূষিত রক্ত। আর একটা হচ্ছে লসিকা লিম্ফ। এরা কি করে দেখো, যে সমস্ত জায়গায় রক্ত জালকগুলো অবস্থান করেছে সে রক্ত জালক থেকে এটা হচ্ছে আর্টারি, ধমনী, এবং ধমনী থেকে যখন তো রক্ত জালক প্রবেশ করছে তো সেগুলোকে অনেক সরু হয়ে যাচ্ছে, এবং আর্টারি থেকে আবার যখন ভেনে আসছে তখন এটা আরো সরু হয়ে যাচ্ছে। তো যত মোটা থেকে সরুর দিকে যাচ্ছে তত কি চাপ বাড়ছে, চাপ বাড়ার ফলে নিউট্রিয়েন্টগুলো এই ক্যাপিলারির মাধ্যমে বডির বাইরে মানে ব্লাড সার্কুলেটরি সিস্টেমের বাইরে বেরিয়ে চলে আসে। ধরুন এখানে রয়েছে কারা, এখানে রয়েছে টিস্যুগুলো রয়েছে বা সেলগুলো রয়েছে, এবং এখানে যে ফ্লুইডটা তোমার আসে সেটাকে বলা হচ্ছে আমাদের টিস্যু ফ্লুইড, টিস্যু ফ্লুইড বা কোষীয় রস। এবং এখান থেকে তোমার ব্যাপন প্রক্রিয়া প্রবেশ করছে কোথায়, কোষের মধ্যে, এবং কোষের মধ্যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আবার চলে আসছে এখানে, এবার এগুলো আবার প্রবেশ করছে, কিন্তু কিছু পরিমাণে জল এবং দূষিত পদার্থ এই অঞ্চলগুলো থেকে যাচ্ছে, এবং সেই জিনিসটাকে আবার তোমার লসিকা বাহক কী করছে, সেই জিনিসটাকে তোমার কী করছে, অ্যাবজর্ব করছে, করে আবার ব্লাডকে তার নিজের তরল ফিরিয়ে দিচ্ছে, ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ফিরিয়ে দিচ্ছে, যার ফলে সেগুলো আবার দেহের বাইরে চলে যাচ্ছে। তো এবং লিম্ফ এবং ব্লাডের মধ্যে পার্থক্য কি, এটা একটা জানা খুব দরকার জিনিস। লিম্ফ বা লসিকা হচ্ছে আমাদের যে লসিকা বাহের মাধ্যমে লসিকা যে যাচ্ছে আমাদের, সেখানে হচ্ছে লিম্ফ হচ্ছে কালারলেস ফ্লুইড, মানে লসিকাটা হচ্ছে একটা বর্ণহীন তরল, কিন্তু ব্লাড হচ্ছে আমাদের রেড কালারের। কেন রেড? এখানে আয়রন রয়েছে। তারপর হচ্ছে পার্ট অফ লিম্ফেটিক সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম বলতে আমাদের এই লিম্ফের মধ্যে কিন্তু আরো জিনিস থাকে, এখানে বিভিন্ন ধরনের তোমার মানে দেহ প্রতিরক্ষাকারী যে অ্যান্টিবডিগুলো রয়েছে সেগুলো লসিকার মধ্যে পাওয়া যায়। এটা একটা লিম্ফেটিক সিস্টেমের একটা পার্ট হচ্ছে লিম্ফ। পার্ট অফ দ্য সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম মানে কি, যেটা সার্কুলেশন হচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে শুরু হচ্ছে আবার ঘুরে সেই জায়গাতে চলে আসছে, সার্কুলার সিস্টেমের পার্ট। তাহলে লিম্ফের কাজ হচ্ছে হেল্পস ইন দ্য বডি ডিফেন্স অ্যাজ ইট ইন পার্ট অফ দ্য ইমিউন সিস্টেম, কারণ এর মধ্যে কি রয়েছে, এর কাজ হচ্ছে যে কোষীয় রসগুলোকে আবার রক্তে ফিরিয়ে দেওয়া, আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এর মধ্যে বিভিন্ন অ্যান্টিবডিগুলো থাকে বলে এরা কি করে, আমাদের ফ্যাগোসাইটিক কোষ থাকে যা আমাদের দেহের ইমিউনিটি অর্থাৎ দেহ অনাক্রম্যতাকে বৃদ্ধি করে। কিন্তু এর মাধ্যমে কাজ হচ্ছে কি, ব্লাড সার্কুলেটরি সিস্টেমের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে ট্রান্সপোর্ট করা এবং কোষে কোষে পুষ্টিরসকে পাঠানো, আর পুষ্টি পাঠানো, এবং সেগুলো কোষ থেকে আবার দূষিত পদার্থগুলো বের করে আনা। লিম্ফের কাজ হচ্ছে কি, কন্টেন্টস প্লাজমা অ্যান্ড লেসার নাম্বার অফ WBC অ্যান্ড প্লেটলেট। তাহলে এখানে কি মেনলি হচ্ছে প্লাজমা কোনটাকে বলা হচ্ছে, আমাদের রক্ত রয়েছে, এই রক্তের মধ্যে কি রয়েছে তোমার, একটা হচ্ছে কি ব্লাড সেল রয়েছে, ব্লাড সেল হলো, একটা রয়েছে তোমার লিকুইড, একটা রয়েছে তোমার সিরাম। এই লিকুইডটাকে বলা হচ্ছে তোমার প্লাজমা। এবং প্লাজমা থেকে যখন মাইনাস ফাইব্রিনোজেন করে দেবো, মাইনাস ফাইব্রিনোজেন তখন সেটা হচ্ছে সিরাম। ক্লিয়ার? এবং কন্টেন্ট, এবং এর কাজ কি হচ্ছে, ব্লাডের কাজ হচ্ছে এখানে তোমার প্লাজমা রয়েছে, RBC রয়েছে, WBC রয়েছে, এগুলো। তারপর ক্যারিজ এ লো অ্যামাউন্ট অফ O2, এর লসিকার কিন্তু কাজ কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে না, এর কাজ মেনলি হচ্ছে এক লিপিডের পরিবহন করা, দেহ প্রতিরক্ষা ক্ষমতা তৈরি করা, এবং কোষীয় রসগুলোকে তোমার যেগুলো ব্লাড থেকে তোমার যে তরলগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো আবার ব্লাডে ফিরিয়ে দিয়ে ব্লাডের লিকুইডের হোমিওস্ট্যাসিস মেনটেন করা। কিন্তু এখানে অল্প পরিমাণ অক্সিজেন তো ট্রান্সপোর্ট হয়, কিন্তু ক্যারি লার্জ অ্যামাউন্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার নেক্সট পেজে দেখো, বলছে ব্লাড, প্রথম পয়েন্ট আসলে ব্লাড। তো ব্লাড ইজ স্পেশাল কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কেন বলছি আমরা, কারণ এটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন কোষ কলাকে কানেক্ট করছে বলে একে আমরা বলছি কানেকটিভ টিস্যু। কনসিস্ট অফ ফ্লুইড ম্যাট্রিক্স, এখানে ফ্লুইড রয়েছে, তরল রয়েছে, ধাতু রয়েছে, প্লাজমা রয়েছে, অ্যান্ড ফর্মড এলিমেন্ট। ওকে, কম্পোজিশন অফ ব্লাড। এবার হচ্ছে ফর্মড এলিমেন্ট। এরিথ্রোসাইট, লিউকোসাইট অ্যান্ড প্লেটলেট আর কালেক্টিভলি কল্ড ফর্মড এলিমেন্ট।
আমরা কি করতে পারছি, এর মধ্যে একটা রক্তের মধ্যে 3 ধরনের জিনিস থাকছে। একটা প্রথম এরিথ্রোসাইট, যেটাকে আমরা আরবিসি বা লোহিত রক্তকণিকা বলছি, লিউকোসাইট ডব্লিউবিসি বা তোমার হোয়াইট ব্লাড সেল বলছি, আর তোমার হচ্ছে একটা প্লেটলেট থাকছে, যেটা আমাদের ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করবে। কালেক্টিভলি কল্ড ফর্মড এলিমেন্ট, দে কনস্টিটিউট নিয়ারলি 45% অফ দ্য ব্লাড। ক্লিয়ার? এরপর হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে এরিথ্রোসাইট, অর্থাৎ আমাদের যে রক্ত, এই যে আমাদের এরিথ্রোসাইট। Erythrocyte or red blood cell are the most abundant of all the cells in blood. তো রক্তের মধ্যে যত কোষ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আমাদের এই এরিথ্রোসাইট। A healthy adult human has on average 5 million to 5.5 million RBC per millimeter cube of blood. তো এক মিলিমিটার কিউব ব্লাডের মধ্যে 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন তোমার আরবিসি থাকে। আরবিসি আর ফর্ম ইন রেড বোন ম্যারো ইন দ্য অ্যাডাল্টস। তো আমাদের ফিমারের মধ্যে যে লোহিত অস্থমজ্জা রয়েছে, সেই লোহিত অস্থমজ্জা থেকে আমাদের কি তৈরি হয়, এই রেড বোন ম্যারো বা বোন ম্যারো থেকে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয় হিমাটোপোয়েসিস পদ্ধতির মাধ্যমে। আরবিসি আর ডিভয়েড অফ নিউক্লিয়াস ইন মোস্ট অফ দ্য ম্যামালস অ্যান্ড আর বাইকনকেভ ইন শেপ। আরবিসিটা দেখতে কিন্তু এরকম একটা শেপ আকৃতি হয়, এর মধ্যটা বসা থাকে। কেন মধ্যে বসা থাকে? যেহেতু এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকলে কিন্তু কোষের সাইজটা গোল হয়ে যেত যদি নিউক্লিয়াস থাকতো। যেহেতু নিউক্লিয়াস নেই, তাই আরবিসিটা কি হচ্ছে তোমার বাইকনকেভ শেপ। দে হ্যাভ এ রেড কালার্ড আয়রন কন্টেনিং কমপ্লেক্স প্রোটিন কল্ড হিমোগ্লোবিন, হেন্স দ্য কালার অফ দ্য নেম অফ দি সেলস। এই কোষটার নাম লোহিত রক্তকণিকা হওয়ার কারণ হচ্ছে কারণ এর মধ্যে কি রয়েছে, আয়রন কন্টেনিং হিমোগ্লোবিন রয়েছে। A healthy individual have 12 to 16 grams hemoglobin every 100 ml of blood. একজন সুস্থ ব্যক্তির রক্তে কত 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিনের দরকার হচ্ছে। These molecules play a significant role in transport of respiratory gases, oxygen and carbon dioxide. তাহলে আরবিসি একটা হিমোগ্লোবিনের 4খানা অক্সিজেনকে ক্যারি করতে পারে, 4টে অক্সিজেনকে ক্যারি করতে পারে। এই 4টে গ্লোবিন চেইনে তৈরি দুটো আলফা দুটো বিটা গ্লোবিন দ্বারা তৈরি থাকে, এবং এই 4টা চেইন দ্বারা কি হচ্ছে ট্রান্সপোর্ট হয়। আরবিসি হ্যাভ অ্যান অ্যাভারেজ লাইফ স্প্যান অফ 120 days আফটার হুইচ দে আর ডেস্ট্রয়েড ইন দ্য স্প্লিন। তাহলে লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে মাত্র 120 দিন। এরা কিন্তু যেহেতু নিউক্লিয়াস নেই, সেন্ট্রোজোম থাকে না, তারপরে মাইটোকন্ড্রিয়া থাকে না, তাই এরা কি করে, এরা হচ্ছে বিভাজিত হয় না। বিভাজিত না হয়ে 120 দিন পরে স্প্লিন প্লিহায় গিয়ে মারা যায়, এবং তার মধ্যকার যে আয়রন এবং গ্লোবিন প্রোটিনগুলো থাকে সেগুলো দিয়ে আবার নতুনভাবে আরবিসি তৈরি হয়। এবার লিউকোসাইট মানে বলছে হোয়াইট ব্লাড সেল, যেটা আমরা এখানে পাচ্ছি যে মায়োব্লাস্ট, লিউকোসাইট, এখানে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, মনোসাইট, এবং এখানে লিম্ফোসাইটও আমরা পাচ্ছি, এই লিম্ফোব্লাস্ট। তাহলে এখানে কি বলছে দেখো, লিম্ফোসাইট অলসো নোন অ্যাজ দ্য হোয়াইট ব্লাড সেল। লিম্ফোসাইটকে আমরা কি বলছি, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, কারণ এখানে হিমোগ্লোবিন পিগমেন্ট থাকে না। অ্যাজ দে আর কালারলেস ডিউ টু ল্যাক অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যেহেতু থাকে না, তাই এরা কালারলেস হয়। দে আর নিউক্লিয়েটেড, তাদের মধ্যে নিউক্লিয়াস থাকে। দেখো নিউক্লিয়াসের শেপগুলো তোমরা লক্ষ্য করো একটু, এখানে দেখো নিউক্লিয়াসের শেপগুলো দেওয়া আছে, বাইলোবড, ট্রাইলোবড। তারপর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে তোমার হচ্ছে কি মানে লোবটা আছে, কিন্তু লোবটা আলাদাভাবে চেনা যাচ্ছে না বসুভিলের ক্ষেত্রে। অ্যান্ড আর রিলেটিভলি লেসার ইন নাম্বার, হুইচ অ্যাভারেজ 6000 to 8000 মিলিমিটার কিউব। যেখানে 5 মিলিয়ন মিলিমিটার পার মিলিমিটার কিউব থাকছে, সেখানে এখানে মাত্র 6000 থেকে 8000 মিলিমিটার কিউব থাকছে ব্লাডের মধ্যে। লিউকোসাইটস আর জেনারেলি শর্ট লিভড, ওরা 120 দিন বাঁচে, কিন্তু লিউকোসাইট ওর থেকেও কম বাঁচে, মোটামুটি অ্যাভারেজ লাইফ স্প্যান 5 to 13 days. উই হ্যাভ টু মেনটেন ক্যাটাগরিজ অফ ডব্লিউবিসি গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট, মানে যাদের মধ্যে গ্র্যানিউল বা দানা থাকবে, যাদের মধ্যে দানা থাকবে না, গ্র্যানুলোসাইট অ্যান্ড অ্যাগ্রানুলোসাইট। নিউট্রোফিল, ইওসিনোফিল অ্যান্ড বেসোফিল আর ডিফারেন্ট টাইপ অফ গ্র্যানুলোসাইট। এই যে নিউট্রোফিল,
ইওসিনোফিল এবং বেসিফিল, এই তিনটাকে বলা হচ্ছে কি গ্র্যানুলোসাইট, মানে এরা দানাদার। ওয়াই লিম্ফোসাইট এবং মোনোসাইট আর কল অ্যাগ্রানুলোসাইট। তো এই যে মোনোসাইট, মোনোপ্লাস্ট কোষ থেকে মোনোসাইট তৈরি হচ্ছে, আর লিম্ফোপ্লাস্ট কোষ থেকে লিম্ফোসাইট তৈরি হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল থেকে। এই দুটোর কি থাকছে, এই দুটোর কোনো থাকে না, মানে দানা থাকে না, দানাবিহীন হয়, কিন্তু এদের ক্ষেত্রে দানা থাকে, এদের মধ্যে দানাদার অংশ থাকে। নিউট্রোফিল আর মোস্ট অ্যাবান্ডেন্ট সেল 60 to 65, তো সবচেয়ে বেশি আমাদের পাওয়া যাচ্ছে কত, নিউট্রোফিল 60 to 65%। সবচেয়ে বেশি, এখানে একটা শর্ট কোয়েশ্চেন হয়ে গেল কি, যে সবচেয়ে বেশি কোন আমাদের ব্লাড পার্টিকেল আমাদের সবচেয়ে কোষের মধ্যে থাকে, কোষের দেহে থাকে, সেটা নিউট্রোফিল। নিউট্রোফিল এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ। ওকে, তারপর হচ্ছে কি, দ্য টোটাল ডাব্লিউবিসি অ্যান্ড বেসোফিল আর দ্য লাস্ট। তাহলে টোটাল ডাব্লিউবিসির কত, 60 to 65% হচ্ছে নিউট্রোফিল, এবং বেসোফিল সবচেয়ে লিস্ট 0.5 থেকে 1% থাকে। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের রক্তে থাকে কি, নিউট্রোফিল, এবং সবচেয়ে কম পরিমাণে থাকে বেসোফিল। ওকে, নিউট্রোফিল অ্যান্ড মোনোসাইট। নিউট্রোফিল মোনোসাইট 6 to 8% আর ফ্যাগোসাইটিক। নিউট্রোফিল আর মোনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটিক। ফ্যাগোসাইটিক মানে যে সমস্ত কোষ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে লাইসোজোমের সহায়তায় কি করে, জীবাণুদের ধ্বংস করে, তাকে ফ্যাগোসাইটিক কোষ বলা হয়ে থাকে। নিউট্রোফিল অ্যান্ড মোনোসাইটস 6 to 8% আর ফ্যাগোসাইটিক সেলস। ফ্যাগোসাইটিক মানে কি, দেখো ধরুন এটা একটা লাইসোজোম, এবার ধরুন এখানে ব্যাকটেরিয়া এসছে, অনেকগুলো ব্যাকটেরিয়া এসছে, তো লাইসোজোম প্রথমে কি করবে, সেই ব্যাকটেরিয়াগুলোকে এনগাল্ফ করবে, এবং আলটিমেট কি করবে, ও কোষের মধ্যে ঢুকিয়ে একটা ভেসিকেলের মধ্যে ব্যাকটেরিয়াগুলো রাখবে। এবং লাইসোজোমকে কি বলা হয়, লাইসোজোমে তোমার মোটামুটি 65 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যে এনজাইমগুলো কি করবে, এটাকে ফ্যাগোলাইসোজোম বলা হয়, ফ্যাগোলাইসোজোম। এবার কি করবে, এই জিনিসটাকে নিষ্ক্রিয় করে দিবে, এখানে যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো থাকবে সেটা নিষ্ক্রিয় করে দিবে, এবং আলটিমেট ইনঅ্যাক্টিভের কন্ডিশনে সেটাকে বডির বাইরে বের করে দিবে, যার ফলে বডির বাইরে চলে আসলো, ফ্যাগোসাইটিক কোষ থাকলো, হলো। তারপর এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। তাহলে কি করছে, ডেস্ট্রয় ফরেন অর্গানিজম এন্টার দ্য বডি। তাহলে এন্টার দ্য বডিতে যে এন্টার করলো, সেই বডিগুলোকে লাইসোজোমের সহায়তা, লাইসোজোমের যে হাইড্রোলাইটিক উৎসেচক থাকে তাদের উপস্থিতিতে ডেস্ট্রয় করে দেওয়া হচ্ছে এর কাজ। বেসোফিল সিক্রেট হিস্টামিন, সেরাটোনিন অ্যান্ড হেপারিন অ্যাটসেট্রা ইনভলভ ইন ইনফ্ল্যামেটরি রিয়াকশন। তাহলে আমাদের যে অ্যালার্জি হয়, অ্যালার্জির জন্য দায়ী হচ্ছে হিস্টামিন এবং সেরাটোনিন। IgE বলে একটা অ্যান্টিবডি রয়েছে, এর সঙ্গে বেসোফিল যুক্ত হয়। এরা কি করে, যাদের ক্ষেত্রে অ্যালার্জিক সিমটম দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে এই দুটো হিস্টামিন এবং সেরাটোনিন সিক্রেশন করে। সেরাটোনিন কি হচ্ছে, ভেসো কনস্ট্রিক্টর, অর্থাৎ রক্ত সংকোচন ঘটায়। তারপর হচ্ছে হেপারিন কি করে, হেপারিন তোমার আমাদের হচ্ছে রক্তকে কোয়াগুলেশন, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে দেয় না। ইওসিনোফিল 2 to 3% reduced functions are also associated with the allergic reaction। তাহলে বেসোফিলের সঙ্গে সঙ্গে ইওসিনোফিলও কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়াকশনে হেল্প করছেন। লিম্ফোসাইট, তাহলে লিম্ফোসাইট কত রয়েছে, 20 থেকে 25% রয়েছে। আর দ্য টু মেজর টাইপ বি এবং টি ফর্ম। B4 হচ্ছে বার্সা অফ ফ্যাব্রিসা, B4 বার্সা অফ ফ্যাব্রিসা, মানে এটা একটা অ্যান্টিবডি তৈরি করা লিম্ফোসাইটিক সেল, যেটা প্রথম পাখির বার্সা অফ ফ্যাব্রিসা নামে একটা জায়গাতে পাওয়া গেছে, শরীরে একটা অঙ্গে পাওয়া গেছে, তার নাম ছিল বার্সা অফ ফ্যাব্রিসা, এই যে নাম হচ্ছে বি সেল। এবং টি সেল হচ্ছে থাইমোসাইট সেল। এগুলো কোথায়, এগুলো আমাদের বোন ম্যারোতে তৈরি হয়, এবং বোন ম্যারোতে তৈরি হয় ম্যাচিওর হয় বি সেল, কিন্তু টি সেল বোন ম্যারোতে তৈরি হয়, কিন্তু আমাদের হৃৎপিণ্ডের উপর অবস্থিত থাইমাস গ্ল্যান্ডে এসে ম্যাচিওর হয়। প্লেটলেটস আর অলসো কল্ড থ্রোম্বোসাইট। এগুলো হচ্ছে প্লেটলেটকে আমরা বলি কি, থ্রোম্বোসাইট। সেলস ফ্র্যাগমেন্টস প্রডিউস ফ্রম মেগাক্যারিওসাইট, এগুলো মেগাক্যারিওসাইট থেকে তৈরি হয়।
special cell in the bone marrow. Blood normally contain 1,50,000 to 3,50,000 platelet per millimeter cube. Platelets can release a variety of substances, most of which are involved in the coagulation or clotting of blood. তার প্লেটলেটটা আমাদের কি করে, এই দেখো কোন অংশ যখন কেটে যায় তো সঙ্গে সঙ্গে কি হয়, এখানে আরবিসি গুলোকে এই যে প্লেটলেটগুলো, এগুলো প্লেটলেটগুলো এই যে প্লেটলেটগুলো কি হয়, কাটা অংশদের জমাট বাঁধে এবং রক্তের মধ্যে যে ফাইব্রিনোজেন যেগুলো সলিউবল কন্ডিশনে ছিল সেগুলো সক্রিয় হয়, ইনসলিউবল হয়ে যায় এবং জমাট বেঁধে সে কাটা অংশটাকে বন্ধ করে দেয়। A reduction in their number can lead to clotting disorder which will lead excessive loss of blood from the body. তাহলে প্লেটলেটের পরিমাণটা যদি কমে যায় তাহলে কি হবে, রিডাকশনের নাম্বার, তাহলে আমাদের বডিতে ক্লটিং ডিসঅর্ডার দেখা দিবে, অর্থাৎ ব্লাডটা ক্লট হবে না, অর্থাৎ রক্ত পড়তেই থাকবে, যেটা হিমোফিলিয়াকে দেখতে পাওয়া যায়। will lead to excessive loss of blood from the, এবং বেশিরভাগ ব্লাড শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এরপর চলে আসছে আমাদের প্লাজমা। তাহলে দেখো এখানে দেখতে পাবো যে এটা আমাদের এরিথ্রোসাইট 45% ব্লাড, বাফি ক্লট, লিউকোসাইট এবং প্লেটলেট রয়েছে, কত অল্প পরিমাণ রয়েছে, এবং এখানে প্লাজমা রয়েছে। তো প্লাজমা স্ট্র কালার, মানে আমাদের খড় যে হয়, ধানের যে হয়, মানে গাছ হয়, শুকিয়ে গেলে যেরকম আকৃতি হয় কালার, সেরকম ভাবে কালার দেখতে স্ট্র কালার হচ্ছে। ভিসকাস ফ্লুইড, ভিসকাস মানে আঠালো তরল পদার্থ, consisting of nearly 55% of carbohydrate. 90 to 90% of plasma is water and protein contributed to 8%. তাহলে 92% যদি আমি ধরি, 90% ধরি, 90% এবং 6% তোমার কি থাকছে, তোমার প্রোটিন থাকছে। এর কি কি প্রোটিন থাকছে, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন and the major protein সেখানে প্রেজেন্ট থাকছে। ফাইব্রিনোজেন্স আর নিডেড ফর ক্লটিং অফ কোয়াগুলেশন অফ ব্লাড। তাহলে ফাইব্রিনোজেন কি নর্মাল অবস্থায় আমাদের রক্তে সলিউবল কন্ডিশন, দ্রবীভূত অবস্থায় থাকে, কিন্তু যখন আমাদের অংশ কোনো কেটে যায় তো সেই ইনজিওর্ড সেলের উদ্দীপনায় সেই সলিউবল ফাইব্রিনোজেনটা তোমার ইনসলিউবল আকার ধারণ করে এবং সেটা ওই খাওয়া অবস্থা বন্ধ করতে উদ্যোগী হয়। গ্লোবিউলিন, গ্লোবিউলিন primarily are involved in defense mechanism of the body and গ্লোবিউলিন কি, গ্লোবিউলিন বলতে আমাদের এই যে আমরা পড়েছি ইমিউনোগ্লোবিউলিন, আইজি, আইজিএ, আইজিডি, আইজিডি, আইজিএম, আইজিজি, আইজিই, এই যে এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলো তৈরি হয় কার দ্বারা, এই গ্লোবিউলিন প্রোটিনের দ্বারা তৈরি হয়। এবং অ্যালবুমিন হেল্পস ইন অসমোটিক ব্যালেন্স। এই অসমোটিক ব্যালেন্স কথার অর্থ, অসমোটিক ব্যালেন্স মানে হচ্ছে কোষের ভিতরে এবং কোষের বাইরে নিউট্রিয়েন্টের বা পুষ্টি বা আয়নের সমতাকে বজায় রাখাটাই হচ্ছে অসমোটিক ব্যালেন্স। অ্যালবুমিন এই অসমোটিক ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। প্লাজমা অলসো কন্টেন স্মল অ্যামাউন্টস অফ মিনারেলস লাইক সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরিন এটসেট্রা। তাহলে এখানে থেকে মানে প্রথম থাকলো কি, প্রথম থাকলে এখানে ফাইব্রিনোজেন থাকলো, 2 নম্বর থাকলো এখানে গ্লোবিউলিন প্রোটিন থাকলো এবং থাকলো অ্যালবুমিন। তার প্লাজমা কন্টেন্ট করছে কি, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরিন এটসেট্রা, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড এটসেট্রা are also present in the plasma as they are always in transit in the body. Factors for coagulation or clotting of blood are also present in the plasma. তাহলে প্লাজমায় থাকলো কি, প্লাজমায় থাকলো তোমার সেই ফাইব্রিনোজেন, এগুলো ক্লটিং ফ্যাক্টর। ওকে, প্লাজমা উইদাউট দ্য ক্লটিং ফ্যাক্টর ইজ কল্ড সিরাম। এবার সিরাম কোনটা, এই যে প্লাজমা রয়েছে, প্লাজমা থেকে তুমি যখন ফাইব্রিনোজেনটাকে মাইনাস করে দিবে, ফাইব্রিনোজেন, তখন সেখানে থাকবে সিরাম। সিরাম কোনগুলো বলতো, আমাদের কোনো অংশ কেটে গেলে, কেটে যাওয়ার ব্লাডটা যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার উপরে যে হালকা হলুদ বর্ণের লিকুইডটা বেরিয়ে আসে, সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলি মানে সিরাম। তো এখানে প্লাজমার উপাদানগুলো দেখো, ওয়াটার রয়েছে 90%, প্রোটিন রয়েছে 78%, আদার 1 to 2%। এবার প্রোটিনের মধ্যে অ্যালবুমিন রয়েছে
গ্লোবিউলিন রয়েছে, ফাইব্রিন রয়েছে। অ্যালবুমিনের কাজ কি? ব্লাড প্রেশারকে মেনটেন করা। গ্লোবিউলিন কি? সিনথেসাইজ অ্যান্টিবডি ইমিউনিটি। ফাইব্রিনোজেন প্লে এ মেজর রোল ইন দ্য কোয়াগুলেশন অফ ব্লাড। এছাড়া ফ্যাট, সুগার, সল্টস, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হরমোন এবং এই সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড এগুলো উপস্থিত থাকছে। এটা একটা আমাদের ভিডিওর প্রথম পার্ট হলো। আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে ছোট ছোট পার্টে ভাগ করে দেখতে তোমাদের সুবিধা হয়। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।